আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? আর বাসার সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর বাসার সবাইও ভালো আছে। এইমাত্র নিউজে দেখলাম কংগ্রেস। আমি জানতাম তোরা পারবি। ধন্যবাদ। কিন্তু এখন কয়টা বাজে? এই তো রাত ১টা বাজে। এত রাত পর্যন্ত জেগে আছো কেন? মনে তো হচ্ছে প্রতিদিনই অনেক রাত পর্যন্ত জাগনা থাকো। এই না না, প্রতিদিন না, এই সপ্তাহখানেক ধরে। কারণ তুই তো বলেছিলি যে ৬ মাস পর তোর এক্সপেরিমেন্ট শেষ হবে। তাই প্রতিদিন রাতে খবর দেখার জন্য জেগে থাকতাম। কবে যে নিউজে বলবে আমার ছেলেটার কাজ শেষ হবে আর কবে আমার ছেলেটা দেশে ফিরবে। তা বাবা, দেশে ফিরবি কবে? এটা সারপ্রাইজ যে দেশে কবে ফিরবো। এখন কি চুপচাপ ঘুমিয়ে পড়ো? বয়স তো কম হলো না। বোঝো না কেন যে রাত জাগলে শরীর খারাপ হবে? আর ওষুধ ঠিকমতো খাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। ঔষধ না খেলে কি আর আমার রক্ষা আছে নাকি? হুম। তোমার সাথে এমনই হওয়া উচিত। ওকে ভাই, পরে কথা বলবো, তুমি ঘুমাও। এখন আবার প্রেসিডেন্টের সাথে লাঞ্চ করতে যেতে হবে। আচ্ছা বাবা, যা। আর শোন, সাবধানে থাকবি। আমি আচ্ছা বলে কল কেটে দিলাম। হঠাৎ গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। বের হয়ে দেখি আমাদের এতে গাড়ি পাঠিয়ে দিয়েছে। এরপর আমরা গিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চললো তার আপন গতিতে। কিছুক্ষণ পর আমরা প্রেসিডেন্টের বাংলোয় পৌঁছে গেলাম। সেখানে আমাদের ফুলের তোড়া দিয়ে আমন্ত্রণ জানানো হলো। এরপর সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, আমরা 10 জন মিলে টিম করে কাজ করেছিলাম প্রজেক্টটাতে। এরপর প্রেসিডেন্ট জানতে চাইলেন, তা ফাহিম, সবাই তো বিয়ে করে ফেললো এখনের, শুধু তুমি ছাড়া। তা বিয়ে করার কি কোনো প্ল্যান নাই নাকি? সবেমাত্র তো নিজের কাজে জয়েন করলাম, তা ভাবছি এবার দেশে গিয়ে বিয়ে করে নেব। আর আপনাকে কিন্তু আসতেই হবে। তুমি তো জানোই যে আমি একটা দেশের প্রেসিডেন্ট, আমার একটুও সময় নাই। আজকে অনেক কষ্ট করে সময় বের করে নিলাম তোমাদের সাথে লাঞ্চ করার জন্য। তবুও আমি যত সাধ্য চেষ্টা করব। আরেকটা কথা, একা গেলে হবে না কিন্তু, পরিবারের সবাইকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে উঠতে হবে, বিকেলে আবার হোয়াইট হাউসে মিটিং আছে। তা তোমরা কখন যাবে? এখান থেকে গিয়ে কিছু শপিং করব। রাতে দেখি 8টার কোনো ফ্লাইটে যাব। তা হচ্ছে না, আমি যেটা বলেছি সেটাই হবে। এয়ারপোর্টে তোমাদের জন্য হেলিকপ্টার রাখা থাকবে। তা তোমরা কয়জন যাবে? আমরা 3 জন যাব স্যার। আচ্ছা, তাহলে দুইটা হেলিকপ্টার পাঠিয়ে দিব। তাহলে আমি এখন উঠি কেমন? ওহ, তোমাদের তো প্রজেক্টের টাকাটা দেওয়া হয়নি। এই নাও, এখানে 1 লাখ করে ডলার আছে। এটা তোমাদের বেতন। ওকে স্যার, তাহলে আমরা উঠি এখন। এরপর ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। গাড়ি এসে আমাদের নামিয়ে দিয়ে গেল। গিয়ে ফ্রেশ হয়ে শুয়েছিলাম, তখনই আবির আসলো। এসে বলল, শোন, তুই তো বললি যে 3 জন যাব, কিন্তু আমি তো তোকে দেখছি আর বাকি 2জন কই? "আহ, আজ থেকে সিয়ামের চরিত্রে আবির থাকবে। কেন, তুই আর অরিন? সত্যি আমরা যাব নাকি? তুই মজা করতেছিস? তুই না গেলে বিয়ের সব দিক কে দেখাশোনা করবে? এই জন্যই আমাদের নিয়ে যাচ্ছিস? ধুর শালা, এত সিরিয়াস হচ্ছিস কেন? যা, গিয়ে রেডি হয়ে নে, শপিং করে যেতে হবে। হাতে সময় কম, রাত 8টায় আবার ফ্লাইট। আচ্ছা, যাচ্ছি। আর শোন, অরিনকেও সাথে নিয়ে নিস। আমি তো আবার মেয়েদের কাপড় কিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর আমরা 3 জনে বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে। শপিং করতে করতে প্রায় ঘন্টা সময় লেগেছে। এখন 6:30 বাজে। তাই সুটকেস গুছিয়ে নিচ্ছি। যা কেনাকাটা করলাম সেগুলো একটাতে নিলাম, আর আমার কাপড় চোপড় একটাতে নিলাম। 7টায় বের হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ এখন রাস্তায় জ্যাম থাকতে পারে। 7:30 অর্থাৎ 4:30টায় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এরপর এয়ারপোর্টের ঝামেলা মিটিয়ে ভিতরে প্রবেশ করলাম। আমাদের লাগেজগুলো কুরিয়ারে দিয়ে দিলাম। এরপর এয়ারপোর্টের ভিতরে গাড়ি করে আমাদেরকে হেলিকপ্টার পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এরপর আমাদের জন্য রাখা হেলিকপ্টারগুলোতে আমরা উঠলাম। আমি একটাতে উঠলাম, আরেকটাতে আবির আর অরেন উঠেছিল। এরপর হেলিকপ্টার উড়াল দিল আমাদের নিয়ে। দীর্ঘ 18 ঘন্টা পর আমরা বাংলাদেশের মাটিতে নামলাম। এরপর পাইলটদের বিদায় দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলাম। আমাদের লাগেজগুলো আগে এসে গিয়েছিল। এরপর সেগুলো কালেক্ট করে নিলাম। এয়ারপোর্টের কাজ সারতে সারতে আরও 1 ঘন্টা লেগে গেল। দুপুর হয়ে এসছে এখানে। এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা গাড়ি নিলাম। গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতে 3 ঘন্টা লাগলো। ঢাকা শহরের এই জ্যাম একবার শুরু হলে শেষ হওয়ার নাম নেয় না, তাই যেতে যেতে সময় লাগলো এত। গাড়ির ভাড়া মিটিয়ে নিলাম। পরে কলিং বেল বাজালাম, মা এসে দরজা খুলে দিল। দরজা খোলার পর আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এর 6 মাসে একদিনও কথা বলতে পারিনি। এরপর মাকে আবির আর অরণির সাথে আলাপ করিয়ে দিলাম। এরপর আমরা ভিতরে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে গিয়ে আর আবিরদের গেস্ট রুমে নিয়ে আসলাম আর বললাম ফ্রেশ হয়ে নিতে।
নিচে এসে মাকে জিজ্ঞেস করলাম, মা আকিব কই? ওকে দেখছি না যে। ওর ম্যাডামের বাসায় গেছে পড়তে, এখনো আসেনি। আর তার উপরে ওর ম্যাডামও নাকি অসুস্থ। ও আচ্ছা, তা বাবা কি ওকে নিয়ে ফিরবে নাকি আমি কি নিয়ে আসবো? যাবি বলতেছিস যখন যা, ভাইকেও নিয়ে আয় আর নিজের বউকেও দেখে আয়। হাজারো কিছুদিন অসুস্থ ছিল বলে কথা। মা, তুমি আবার শুরু করলে? এরপর অরিন আর আবিরকেও বললাম চলতে। তাদের নিয়ে চললাম আকিবকে আনার উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পর আবির জিজ্ঞেস করলো, কিরে, আমরা এখন কোথায় যাচ্ছি রে? আবার ছোট ভাইকে আনতে। সে কোথায় থাকে রে? বাবা মায়ের সাথে থাকে, এখন থেকে প্রাইভেট থেকে আনতে যাচ্ছি। আরও একটা কারণ আছে সেখানে যাওয়ার, কিন্তু সেটা সারপ্রাইজ। ওকে, সারপ্রাইজ হলে আর কি করার। এখন তাহলে অপেক্ষায় এতই করতে হবে। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আকিবের ম্যাডামের বাসার উদ্দেশ্যে, মানে আমার হবু বউয়ের বাসার উদ্দেশ্যে। মিনিট দশেক পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে 3 তলায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। যিনি দরজা খুলে দিল ওনাকে দেখে পরিচিত মনে হলো না, তাই জিজ্ঞেস করলাম। তিনি জানালেন যে অধরারা নাকি গত মাসে এখান থেকে চলে গেছে। এরপর তাদের নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। পরে মাকে কল করে বললাম, মা আকিবের টিচার নাকি বাসা চেঞ্জ করে ফেলেছে নাকি? এই দেখ, তোকে বলতেই ভুলে গেছি। আসলে তুই তাড়াহুড়ো করে চলে গেলি তো, তাই বলতে পারিনি। তারা এখন তোর বাবার অফিসের সামনে যে নীল ভবনটা আছে না, ওইটার 3 তলায় থাকে। আর ওদের ফ্ল্যাট নাম্বার হচ্ছে 8। এরপর মায়ের দেওয়া ঠিকানায় চলে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। অধরার মামি এসে দরজা খুলে দিল। আমি ওনাকে সালাম দিলাম। সালামের জবাব নিয়ে তিনি আমাদের ভেতরে বসতে বললেন। আমরাও ভিতরে গিয়ে বসলাম, কিন্তু আর কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন আন্টিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আন্টি, আকিবের কি পড়া শেষ হয়ে গেছে নাকি? তার পড়া তো কখন শেষ হয়ে গেছে। তুমি আসবে বলে তাকে বসিয়ে রাখা হয়েছে। মনে হয় ওর ম্যাডামের সাথে গল্প করতেছে। তা বাবা, তোমার আসতে এত লেট হলো যে? আসলে আন্টি, আমি আজকেই ফিরেছি তো, আর আমি জানতাম না যে আপনারা বাসা চেঞ্জ করেছেন। আমি আপনাদের আগের বাসায় গিয়ে জানতে পারি যে আপনারা বাসা চেঞ্জ করেছেন। পরে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে আসলাম, তাই লেট হয়ে গেছে। ও, কথা বলতে বলতে তো এগুলোই দেওয়া হলো না। আন্টি এগুলো নিন। গিফটের ব্যাগগুলো হাতে ধরিয়ে দিয়ে বললাম, এগুলো কি আছে? আজকে আমি এসেছি তো, তাই সকলের জন্য কিছু উপহার এনেছি। আসলে গতকাল একেবারে বেতন পেয়েছিলাম তো। এসবের কি কোনো দরকার ছিল নাকি? থাক না আন্টি, আমারও তো ইচ্ছে হতেই পারে। আচ্ছা আন্টি, আমি গিয়ে দেখি আকিব কি করতেছে। আচ্ছা যাও, আমি ওনাদের নাস্তা এনে দিচ্ছি। আবির প্লাস অরিন, না আন্টি, এসবের কোনো দরকার নেই। তা বললে তো হবে না। প্রথমত তোমরা প্রথমবার আমাদের বাসায় এসেছো, দ্বিতীয়ত তোমরা ওর ফ্রেন্ড, তাই কোনো না শুনবো না বলেই আন্টি তাদের জন্য নাস্তা আনিতে চলে গেল। আমিও অধরার রুমের দিকে চলে গেলাম। দরজার কাছে পৌঁছাতেই শুনতে পেলাম আমার কি দিয়ে যেন কথা হচ্ছে ম্যাডাম আর ছাত্রের মধ্যে। রীতিমতো ঝগড়া লাগার উপক্রম। আমি তাদের এই তর্ক বিতর্ক দেখে হাসতে লাগলাম। পরে ভিতরে প্রবেশ করলাম। আমাকে দেখে দুজনই অবাক। আমাকে দেখে আকিব এসে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি কখন এলে? এই তো মিনিট 10 হলো। তা তোর পড়া কি শেষ হয়েছে নাকি? হ্যাঁ, কিন্তু কেন? পড়া শেষ হলে বাইরে যা, গিয়ে দেখ আমার ফ্রেন্ডরা বসে আছে, তাদের সাথে গিয়ে কথা বল। আমার কিছু কথা আছে তোর ম্যাডামের সাথে। আচ্ছা ভাইয়া, বলে আকিব ব্যাগ নিয়ে বাইরে চলে গেল। এখন কেমন আছেন? শুনলাম আপনি কি অসুস্থ ছিলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি দেশে কবে এলেন? এই তো আজকে দুপুরে আসলাম, এসে এখানে এলাম। আচ্ছা চোখটা বন্ধ করুন তো, আপনার জন্য একটা উপহার আছে। চোখ বন্ধ করলে দেখব কিভাবে? আন্দে বন্ধ করুনই না। এরপর অধরা চোখ বন্ধ করলে আমি তাকে তার জন্য আনা চেনটা তাকে পরিয়ে দিলাম। সাথে সাথে ঠাস, অধরা আমাকে চড় মারলো। কিন্তু কেন মারলো? আপনার সাহস কি করে হয় আমাকে চেন পরানোর? আপনি কি জানেন না প্রাপ্তবয়স্ক ছেলে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের শরীর ছোঁয়ার কোনো অধিকার নেই বিয়ের আগে? চেনটাই তো পরিয়ে দিলাম, এতে এত রিয়েক্ট করার কি আছে? এটা আমেরিকা নয় যে যা ইচ্ছা তাই করা যাবে। এখানে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে হাঁটলেও মেয়েটাকে দোষী করা হয়, আর সেখানে আপনি। আচ্ছা সরি। ততক্ষণে আবির, অরিন ও অধরার মামি এসে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে এভাবে চেঁচালো কেন অধরা? আসলে আমি বলার আগে অধরা বললো কিচ্ছু হয়নি, আর আপনি এখন আসতে পারেন, আমাকে বললো। এরপর সেখান থেকে চলে আসি। বের হয়ে আকিবকে বলি বাবাকে কল করে বলতে ড্রাইভারকে পাঠিয়ে দিতে ওদের নেওয়ার জন্য। আবির আমাকে জিজ্ঞেস করলো, তুই আবার এখন কই যাবি? এখন তো রাত অনেকটা হয়ে গেছে। একটু কাজ আছে।
তুই ওদের সাথে চলে যা। বলে আমি গাড়ি নিয়ে সেখান থেকে সোজা নদীর পাড়ে চলে আসি। এদিকে আকিব বাবাকে কল করে গাড়ি পাঠাতে বললে বাবা বলেন, গাড়ি পাঠাবো কেন? হুম? বাবা ভাই এসেছিল, তোমায় বাসায় এসে বলবো। এখন তাড়াতাড়ি গাড়ি পাঠাও। আমার সাথে ভাইয়ার বন্ধু আর ওনার বউ দাঁড়িয়ে আছে। ফাহিম না তোকে আনতে গেছে? আচ্ছা, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর তোর ভাই কোথায় যাচ্ছে, কিছু কি বলে গেছে নাকি? আচ্ছা বলে কল কেটে দিলেন। পর ড্রাইভারকে বলে দেন আকিবকে নিয়ে আসতে। এদিকে আমি নদীর পাড়ে এসে একটা বেঞ্চিতে বসে পড়লাম। খুব খারাপ লাগছিল। কি এমন করেছিলাম যার জন্য আমাকে এইভাবে আমার বন্ধু ও তার বউয়ের সামনে অপমান করলো? কিছুক্ষণ পর মনে হলো পেছনে এসে একটা গাড়ি দাঁড়ালো, তাই পেছনে তাকালাম। দেখলাম বাবা গাড়ি থেকে নামলেন, নেমে আমার দিকে এগিয়ে এলেন, এসে আমার পাশে বসলেন। বসে আমাকে উদ্দেশ্য করে বললেন, তোর মন খারাপ কেন, জানতে পারি কি? কিছু হয়নি বাবা। আমার ছেলেটা আজ এত বড় হয়ে গেছে, এখন নিজের দুঃখ নিজের মধ্যে চেপে রাখতে জানে, আর আমাকেও এখন সেটা বলতে চায় না। বাবা তেমন কিছুই না। যদি কিছু নাই হতো তাহলে এই রাতের বেলা এই নদীর পাড়ে এসেছিস? হুম? আর কি লুকানোর চেষ্টা করছিস? আমি সবটাই জানি। বাসায় এসে আকিব আমাকে সব বলেছে। ও আচ্ছা। চল বাসায় যাবি, আর এই বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে। এরপর বাবা ড্রাইভারকে বললো গাড়ি নিয়ে চলে যেতে। পরে আমি আর বাবা আমার গাড়িতে করে চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। কারোর সাথে তেমন কোনো কথা বলিনি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম, সাথে আবির ও অরিনও আছে। সবাই মিলে নাস্তা করছিলাম, এমন সময় বাবা বললেন, আমি চাচ্ছিলাম ফাহিমের বিয়েটা গ্রামের বাড়িতে গিয়ে করানোর জন্য। এমনিতেও গ্রামে তেমন একটা যাওয়া হয় না, আর ওর চাচা চাচিরাও তো গ্রামে থাকে। এটা ঠিকই বলছো তুমি, এটা করলেই ভালো হবে। আমি ভাবছিলাম যে আগামী সপ্তাহের শুক্রবারে বিয়ের কাজটা শেষ করে ফেলতে, আর তুমি আজকেই গ্রামে চলে যাবে। এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো বলছি, যা বললাম সেটাই যেন হয়। বলেই বাবা খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেল। আমরাও নাস্তা করে নিলাম। এরপর আবিরদের নিয়ে বেরিয়ে পড়লাম শহর ঘুরে দেখাতে। অনেক বছর পর আবির দেশে আসলো, আর অরণ্যের তো জন্মই সেখানে, তাই তাদের নিয়ে ঘুরতে বের হলাম। ঢাকার প্রায় সব জায়গায় আমরা ঘুরে ফিরে দেখলাম। সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। অরিন আবার তেমন বাংলা বলতে পারে না, কারণ জন্মের পর থেকে সেখানে থেকেছে তো, তাই ইংলিশটাই ভালো বলতে পারে। আর ওদেরকে আমি 1 মাস সেখানে থাকতে বলেছি। আর এই কদিনে ওকে বাংলা শেখানোর দায়িত্ব মাকে দিয়েছি। আর মাকে বললাম, মা বলছিলাম কি, আজকে তো বুধবার, তাই যদি শনিবার গ্রামে যাই তাহলে কেমন হবে? তোর বাবা যখন বলেছে নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে, তাই তুই কালকেই চলে যা, আর সাথে আবির আর অরিনকেও নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। কতদিন পর দেশে এলাম, একটু শান্তিতে বাসায় থাকবো, সেটা হচ্ছে না। ফিসফিস করে কি বলতেছিস? ফিসফিসিয়ে বললাম, কই কিছু বলিনি তো। কিছুক্ষণ পর বাবাও এসে গেলেন। পরে সবাই একসাথে ডিনার করে নিলাম। এরপর ডিনার করার পর আমি রুমে গিয়ে গিফটগুলো নিয়ে আসলাম। পরে সবাইকে নিজেদের গিফটগুলো বুঝিয়ে দিলাম। সবথেকে বেশি গিফট আকিবের জন্য এনেছিলাম, আর অধরার জন্য আনা গিফটগুলো আমার লকারে রেখে দিলাম। গিফটগুলো বুঝিয়ে দেওয়ার পর ঘুমাতে চলে এলাম। কিছুক্ষণ পর আকিব আবার রুমে এসে বলল সে নাকি আমার সাথে ঘুমাবে। আমি আর মানা করতে পারলাম না। শুয়ে পড়ার পর আকিব অধরার কথা বলা শুরু করলো। এদিকে আমি ঘুমিয়ে, আজকে অনেক ধকল গেল তো সকালে, তাই শুয়ে পড়ার সাথে সাথেই চোখ লেগে যায়, আর আমি চলে যাই ঘুমের অতল দেশে। আকিব আমার কোনো সারা শব্দ না পেয়ে সেও কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি আকিব আমাকে কোলবালিশের মতো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তাকে আমার থেকে ছাড়িয়ে আমি ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে এসে আকিবকে ডেকে তুলে দিলাম, কারণ আজকে আকিবের স্কুল আছে, তাই ওকে ডেকে তুলে ফ্রেশ হতে পাঠিয়ে দিলাম। আকিব ফ্রেশ হয়ে এলে আমরা নিচে যাই নাস্তার টেবিলে। গিয়ে দেখি সবাই আমাদের 2 ভাইয়ের আগেই উঠে গেছে, আর নাস্তার টেবিলে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর মা এসে নাস্তা দিয়ে গেল। আমরা নাস্তা করতে শুরু করলাম। তখন বাবা জানতে চাইলেন যে কবে আমি গ্রামের বাড়ি যাব। আমাদের সেখানে যাওয়ার কথা শুনে আকিবও বায়না ধরলো যে আমাদের সাথে যাবে, কিন্তু বাবা দিতে রাজি না। এক পর্যায়ে আকিব কান্না করা শুরু করে দিল, তাও বাবা তাকে যেতে দিতে রাজি না, কারণ আকিবের স্কুল খোলা প্লাস প্রাইভেট এসবের বাহানা দিচ্ছে বাবা। তখন আকিব বলে, প্রাইভেট নিয়ে তো কোনো সমস্যা নাই, অধর আপুকে সাথে নিয়ে গেলে তো হবে। প্রাইভেট ঠিক আছে, কিন্তু স্কুল যে বন্ধ হবে তার কি হবে? তখন আকিব আমাকে ইশারায় বলে বাবাকে রাজি করাতে। তখন আমি বললাম, বাবা থাক না, কিছুদিন স্কুল বন্ধ হলে কিছুই হবে না। কিন্তু ভাব, সামনে তোর জিএসসি পরীক্ষা। ওটা কোনো ম্যাটার না।
এই কয়দিন বন্ধ করলে কিচ্ছু হবে না, আর প্রাইভেট তো পড়বেই। কিন্তু দেখো বাবা, আর কোনো কিন্তু না, তাহলে কিন্তু আমিও গ্রামের বাড়ি যাব না। এমনিতে অনেক ক্লান্ত, কালকেই মাত্র আসলাম, আর তুমি আজকেই আবার গ্রামে যেতে বলতেছো। আচ্ছা, যা ভালো হয় তাই কর। এই তো আমার ভালো বাবা, তাহলে আজকে বিকেলেই গ্রামে যাব। আকিব স্কুল থেকে আসলে তখনই আন্টি, আমি কি আসতে পারি? কথাটা শুনে সবাই দরজার দিকে তাকালাম। তাকে দেখি অধরা এসছে। তাকে দেখে মা এগিয়ে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, কী রে মা, কেমন আছিস? আমাদের তো মনে হয় ভুলে গেছিস। না আন্টি, তোমাদের বলি কি করে? এই আন্টি কিরে মা বলবি? আজ বাদে কাল আমার ঘরের বউ হয়ে আসবি, এখনও আন্টি বলে ডাকিস? আর এতদিন তোর কোনো দেখা নেই যে। তা মা, এখন শরীর কেমন আছে? জি, এখন আগের থেকে ভালো আছি। তা আকিব কি স্কুলে যাবে না নাকি? হ্যাঁ যাবে তো। আকিব যা, গিয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি। আর তুই আয়, এসে নাস্তা করে নে। না আন্টি, মানে মা, এখন কিছু খাবো না। তা বললে তো হবে না, এখন তোকে তো না খাইয়ে দিব না। আয় আকিব, রেডি হয়ে আস্তে আস্তে খেয়ে নে। এরপর অধরা এসে খাবার টেবিলে বসে পড়লো, সবার সাথে কুশল বিনিময় করে নিল, প্লাস আকিব আর অরণ্যের সাথেও পরিচিত হয়ে নিল। ততক্ষণে আমি আমার রুমে এসে রেডি হয়ে নিলাম। নিচে গিয়ে বললাম, আকিবকে বললো স্কুল থেকে এসে রেডি হয়ে আসতে থাকতে, আমরা সন্ধ্যায় রওনা দেব। মাকে বললাম, আবির চল একটু বের হবো। আয় আকিব, রেডি হয়ে আস্তে আস্তে খেয়ে নে। আচ্ছা, আর শোন, তোদের সাথে অথরাও যাবে। ও না থাকলে আকিব পড়বে কিভাবে? তুমি ওভার মতো শুরু করে দিয়েছো। সেখানে আমরা ঘুরতে যাচ্ছি, সেখানে কি পড়ালেখা করবে ও? সেখানে আমরা ঘুরবো, আর ওনার আমাদের সাথে যেতে হবে কেন? আমি কিছু জানি না, তোর বাবা বলে গিয়েছে। ধুর, ভাল লাগে না। ওই আবির, দাঁড়িয়ে আছিস কেন, চল। এরপর আমি আর আবির বেরিয়ে পড়লাম। আসলে এখানে ওয়ার্ডের পরার মতো কোনো সালোয়ার বা শাড়ি নেই, তাই আবিরকে নিয়ে গেলাম। প্রথমে ব্যাংকে গেলাম টাকাগুলো ভাঙিয়ে নিতে, পরে আবিরকে নিয়ে মলে গিয়ে কিছু কেনাকাটা করে নিলাম। আর চাচাতো ভাই বোনদের জন্য কিছু উপহার কিনে নিলাম, আর ছোটোগুলোর জন্য খেলনা আর কিছু চকলেটও কিনলাম। ফুফাতো ভাই বোনের জন্য সেম জিনিসই কিনলাম। এরপর দুপুরে আমরা দুজনেই লাঞ্চ করে নিলাম বাইরে। বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল। আসলে রাস্তায় যে পরিমাণ জ্যাম তা বলে বোঝানো যাবে না। সেখানে যেতে 30 মিনিট সময় লাগার কথা, সেখানে যেতে সময় লাগে 1.5 ঘন্টা। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ডাকছে, তাই চোখ খুলে তাকালাম। তাকিয়ে দেখি অধরা আমাকে ডাকছে। তখন আমি বললাম, কি হলো, আপনি আমার রুমে কেন? কেউ দেখলে কি বলবে, আর আমাকে ডাকছিনি বা কেন? তখন অধরা বলল, আসলে মা বলেছে আপনাকে ডাকতে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো, আর আপনি তো বলেছিলেন যে সন্ধ্যায় রওনা দেবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যান এখন, নাহলে লোকে আপনাকে খারাপ মনে করবে। এরপর অধরা আর কিছু না বলে চলে গেল। আমি আকিবকে ডাক দিলাম। কিছুক্ষণ পর আকিব চলে এলো। আমি তাকে বললাম যে সবাইকে বলতে রেডি হয়ে নিতে, আর আমার লাগেজটা গুছিয়ে দিতে। আকিব বলল, আমার লাগেজ নাকি গোছানো আছে। আকিবকে জিজ্ঞেস করে জানতে পারলাম অধরা নাকি আমার লাগেজ গুছিয়ে দিয়েছে। আমি আর কিছু বললাম না এই বিষয়ে। পরে আকিবকে বললাম লাগেজটা নিয়ে গাড়িতে রেখে দিয়ে রেডি হয়ে নিতে। বলার সাথে সাথে আকিব লাগেজ দিয়ে চলে গেল। আমিও চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম, এমন সময় অধরা আমার রুমে আসলো। আমি তখন রেডি হচ্ছিলাম তাই খেয়াল করিনি। রুমে ঢুকে দিল জোরে একটা চিৎকার। আমিও তার চিৎকার শুনে পেছনে তাকালাম। বুঝলাম না কি জন্য চিৎকার করলো। তার চিৎকার শুনে সবাই চলে এসে ওকে জিজ্ঞেস করা শুরু করে দিল যে কী জন্য এমন চিৎকার দিল। তখন অধরা বলল, আসলে আমি ওনাকে ডাকার জন্য ওনার রুমে এসেছিলাম। এসে দেখি উনি শুধু একটা 3 কোয়ার্টার প্যান্ট পরেছিলেন, কোনো শার্টও পরেছিলেন না, তাই আমি চিৎকার দিয়ে ফেলেছি। ধুর পাগলি, এতে চিৎকার করার কি আছে? কিছুদিন পর তো তুই ওর বউ হবি, আর ওই এমনই, এত বড় হয়ে গেছে এখনও 3 কোয়ার্টার পরে থাকে বাসায়। আচ্ছা তুই যা, গিয়ে নিচে বস। অধরার নিচে চলে গেল, সাথে বাকিরাও চলে গেল শুধু মা ছাড়া। সবাই যাওয়ার পর মা বলল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? আমি আবার কি করলাম? আমি তো রেডি হচ্ছিলাম। ওনাকে কে বললো এখানে আসতে? আমি তো বলেছিলামই রেডি হয়ে নিতেছি। তুই কি এই 3 কোয়ার্টার আর টি শার্ট পরে যাবি নাকি? হ্যাঁ, কোন দিক দিয়ে এটা খারাপ? আচ্ছা, এখন বেশি কথা না বলে রওনা দিতে হবে, না হলে পরে অনেক রাত হয়ে যাবে। এরপর রেডি হয়ে বেরোলাম। গাড়িতে যাওয়ার সময় আমি ড্রাইভ করছিলাম, আর আমার পাশের সিটে আবির বসেছিল। দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর গ্রামে পৌঁছালাম। পৌঁছে গাড়ির হর্ন বাজানোর শব্দ শুনে সবাই বেরিয়ে এলো। এরপর সবাইকে নিয়ে ভেতরে গেল। আমি গিয়ে গাড়ি পার্ক করলাম, পরে ভেতরে গেলাম, গিয়ে সোফায় বসলাম। 10 মিনিট হয়ে গেল, কেউ এলো না। আর জিজ্ঞাসা করলো না কেমন আছে। সবাই অধরাকে নিয়েই ব্যস্ত। তখনই চিৎকার করে বড় চাচাকে ডাক দিলাম, চাচা, ও চাচা। আমার ডাক শুনে তাড়াতাড়ি করে চাচা এসে জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন?
আমাকে মনে হয় ভুলেই গেছেন। এতদিন পর এলাম, কেউ একবারও জিজ্ঞেসও করলো না কেমন আছি বা এতদূর আসতে কোনো সমস্যা হয়েছে কিনা। 15 মিনিট হয়ে গেল এখানে বসে আছি, কেউ এসে পানি পর্যন্ত দিল না। আমি আর থাকবো না এখানে, আমি এক্ষুনি চলে যাব। আরে রাখ তো ওদের কথা, ওরা একটু এমনই। আসলেই তো তুই অনেক বছর পর এসেছিস, এটা তারা ঠিক করেনি। তুই বস, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। কাউকে পাঠাবো মানে? তার মানে আসলে সবাই আমাকে ভুলে গেছে। ধুর, আমি এখানে থাকবোই না বলে বাইরে চলে এলাম। চলে তো এলাম, কিন্তু এখন যাবো কোথায়? ধুর, আসলে আমি অল্পতেই রেগে যাই। তখনই ছোট ফুপির কথা মনে পড়ে গেল, তাই গাড়ি নিয়ে রওনা দিলাম ফুপির বাসার উদ্দেশ্যে। 30 মিনিট পর পৌঁছে গেলাম ফুপির বাসায়। আমাকে দেখে ফুপি অবাক হয়ে গেল, বলল, কি রে, তুই এত রাতে, তাও আবার কিছু না জানিয়ে? কেন আসতে পারি না নাকি? না করার হলে করে দাও, আমি এখনই চলে যাচ্ছি। আয়, ভিতরে আয়। তা কেমন আছিস? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছিস। কি হয়েছে রে? আর বলিও না, আজই তোমার বাবার বাড়ি গেছিলাম, গিয়ে দেখলাম সেখানে আমার কোনো সম্মান নাই, তাই রাগারি করে এখানে এসে পড়েছি। ওহো, এই কথা। যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, খেয়ে নিবি। আচ্ছা, আরেকটা কথা, তুমি কিন্তু বলবে না যে আমি এখানে আছি। আর ফুপা কখন আসবে? আচ্ছা বাবা, বলবো না কাউকে। তোর ফুবা এখনই এসে পড়বে। তুই যা তো, ফ্রেশ হয়ে নে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ফুপাও এসে গেছে। এরপর ফুপার সাথে কুশল বিনিময় করে নিলাম। পরে সবার সাথে ডিনার করে নিলাম। খাওয়া শেষে ফুপিকে জিজ্ঞেস করলাম আমার বোনগুলো কই। ফুপি বললেন তারা নাকি অনেক আগেই ঘুমিয়ে পড়েছে পাশের রুমে। আমাকেও বললো ওদের সাথে গিয়ে ঘুমিয়ে পড়তে। আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের চিল্লাচিল্লিতে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি বড় চাচা কল দিয়েছে। আমিও কল ধরিনি। কিছুক্ষণ পর কলটা কেটে গেল। কেটে যাওয়ার পর ফোন সাইলেন্ট করে আবার ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ করে কারোর ডাকে ঘুম ভেঙে গেল। তাকে দেখি মোনা, ফুফাতো বোন, আমাকে ডাকছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। পরে ফুপি ডাক দিলেন ব্রেকফাস্ট করার জন্য। আমিও গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। পরে ফোন হাতে নিয়ে দেখি 100+ মিসড কল। চেক করে দেখলাম বাবা, চাচা, চাচি, মা, আপু সবাই কল করেছে। আর এটা নম্বর দেখে খুবই অবাক হলাম, কারণ আমি আমেরিকা যাওয়ার পর যে মেয়েটা কল দিয়েছিল আজকেও সেই কল দিয়েছে, এমনকি রাতেও কল দিয়েছে। তখন ফুপিকে ডাক দিলাম। ফুপি এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম আচ্ছা দেখো তো এই নাম্বারটা চেনো কিনা। নাম্বারটা দেখিয়ে ফুপি বললো এটা নাকি অধরার নাম্বার। তাই তো বলি, সেদিন কল না ধরায় কান্নাই বা কেন করবে একজন অপরিচিত মেয়ে, হ্যাঁ? আর সেদিন রাগ করে আর পরে কল দেয়নি, তা আজকে কি জন্য আবার কল দিল? মনে হয় কালকে রাগ করে চলে এসেছি তো, আর রাতেও পরে ফিরিনি, তাই মনে হয় কল দিয়েছে। এসব ভাবতে ভাবতে মা কল দিল। রিসিভ করলাম আর মা বলা শুরু করলো। কি বললো আপনাদের বলবো না, পরে আপনারাও জেনে যাবেন। এটা শুধু আমার আর আমার মায়ের মধ্যকার কথা। আমি কোথায় আছি তা বলবো না। আর যদি যেতে হয় বিয়ের 2 দিন আগে যাবো, এর আগে বললেও যাবো না। ভালোই ভালোই বলছি, আয় তাড়াতাড়ি। তোর চাচা সকালে যখন বলেছে যে তুই নাকি রাতে রাগ করে বের হয়েছিলি আর ফিরিসনি, সকালেও নাকি কল ধরিসনি, তখনই আমি আর তোর বাবা ছুটে চলে আসি। কবি বলেছেন যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি যেও না। তাই আজকে আমি আর ফিরছি না। তোমরা থাকো ওই মেয়েকে নিয়ে, আমাকে নিয়ে না ভাবলে চলবে। দেখ, মেজাজটা খারাপ বানাস না। এমনিতেই মেয়েটা কাল রাত থেকে কান্না করে যাচ্ছে, আর তোর চাচা চাচিদেরও বকা দিচ্ছে কেন তাকে নিয়ে তারা এত মাতামাতি করলো, যার ফলে তুই রাগ করে চলে গেলি। তা বলে লাভ হবে না। আর উনি এখন কান্না করতেছেন কেন? সেদিন থাপ্পড় মারার সময় মনে ছিল না? আবার আমার ফ্রেন্ড আর তার বউয়ের সামনে অপমান করার সময় মনে ছিল না? এসে বাবার কবে হলো? আর যা হয়েছে ভুলে যা। বাবা ফিরে আয় তুই। বলেছি না আমি গেলেও কিছুদিন পর যাবো। আর তুমি আমার মা হয়ে আমার বিরুদ্ধে কথা বলতেছো? ঠিক আছে, আমি ফিরবো আজকেই। এবার খুশি তো? বলেই কলটা কেটে দিলাম। এবার ফুপিকে ডাক দিলাম। ফুপি, হে ফুপি। ফুপি তাড়াতাড়ি করে এলো, জিজ্ঞেস করলো কি হয়েছে, এভাবে কান্না করতেছিস কেন? আমাকে কেউ ভালোবাসে না ফুপি। কেন, আবার কি হলো? এখন মাও আমাকে কল দিয়ে বকা দিল। এটা কিন্তু ঠিক হয়নি। আমি ভাবিকে বলবো তোকে যেন আর বকা না দেয়। আর শোন, আমি রান্না করতেছি আজকে তোর সব পছন্দের খাবার। যা গিয়ে গোসল সেরে আয়। কয়টা বাজে যে এখনই গোসল দিব? 12:30 বাজে, যা গোসল করায়। কিছুক্ষণ পর তোর ফুপাও চলে আসবে। আজকে এত তাড়াতাড়ি ফুপা চলে আসবে যে? আসলে সকালে ভাবি কল দিয়ে বলেছে আজকে যেতে, সবাই নাকি আজকেই আসবে। ও, তাহলে এই ব্যাপার। যা তাড়াতাড়ি গিয়ে গোসল সেরে নে। এরপর সবাই একসাথে খেয়ে রওনা দেব। তারপর আমি গিয়ে গোসল সেরে নিলাম। পরে নামাজ আদায় করলাম।
ফুপা আসার পরে সবাই একসাথে দুপুরের খাবার খেলাম, খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এরই মধ্যে সবাই রেডি হয়ে নিল। পরে সবাই মিলে রওনা দিলাম। 1 ঘন্টা পর বাসায় পৌঁছালাম। আসলে ভাই কি বলবো, রাস্তায় যে পরিমাণ জ্যাম, তার উপরে আবার রং সাইড দিয়ে লোকেরা গাড়ি ঢুকিয়ে দেয়, যার ফলে জ্যামের সৃষ্টি হয়। আর ট্রাফিক পুলিশও নিজেদের কাজ ঠিকমতো করে না, শুধু দেখে কিভাবে টাকা খাওয়া যায়। আর এই জ্যামের কারণে 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা লাগলো। বাসায় এসে দেখি সবাই মিলে ডাইনিং রুমে বসে গোল মিটিং করছে। ভেতরে ঢুকে তাদের কাছে গেলাম। তাদের রিয়াকশন দেখে মনে হতেছে এখানে কেউ নেই। তখন বললাম, ধুর, কেউ কি কথা বলবা না নাকি? সবাই চুপ, কেউ কিচ্ছু বললো না। ধুর, এভাবে কল করে ডেকে এনে এখন কিচ্ছু বলছে না। থাকো তোমরা, আমি ফিরে গেলাম আবার। এইবার আর আসবই না, গিয়েই আমেরিকা চলে যাব। আবির, তোরা কি থাকবি নাকি আমার সাথে যাবি? সরি রে, আমরা এখানেই থাকছি, তুই চাইলেও যেতে পারিস। তুই বন্ধু নামে কলঙ্ক, থাক তুই, আমি গেলাম। বলেই চলে আসতে নিলাম, তখনই ঝড়ের গতিতে কে জানি এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। আর যে জড়িয়ে ধরেছিল সে আমার উপরে পড়েছে। চোখ খুলে তাকিয়ে দেখি যে আমাকে জড়িয়ে ধরেছে সে আর কেউ নয়, অধরা। এদিকে তো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সবাই বলে ছেলেদের লজ্জা থাকতে নেই। আপনারাই বলুন তো মিয়া, একটা মেয়ে যদি ছেলেটার পরিবারের সবার সামনে এভাবে জড়িয়ে ধরে, তাহলে তো ছেলেটা লজ্জা পাবেই। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। কোনো রকমে ওকে ছাড়িয়ে উঠিয়ে দাঁড় করালাম। যেই একটা থাপ্পড় দিয়ে যাবো তখনই চোখ বন্ধ করে নিল। মেয়েটার মুখটা দেখে কেমন যেন বুকের বাপাসটা নড়াচড়া করে উঠলো। তাই আর থাপ্পড় দিলাম না, সরাসরি জিজ্ঞেস করলাম, কি হলো? শুনলাম কাল রাতে নাকি কিছুই খাওননি। অধরা তখন চোখ খুলে তাকিয়ে জবাব দিল, কে বললো? আমি খাইনি, আমি তো রাত্রিবেলাও খেয়েছি। তার মানে সবাই আমাকে মিথ্যে বলেছে? তুমি আমার মা হয়ে আমার সাথে এটা করতে পারলা? আরে সত্যিই বলেছি, ও কাল থেকে কিছুই খায়নি, শুধু কান্না করেছে। 1 মিনিট, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই না চলে যাচ্ছিস? তাহলে চলে যা। কে আমার ছেলেটাকে বের করে দিচ্ছে দেখি তো। কথা শুনে পিছনে তাকিয়ে দেখি মেজো ফুপি, ফুপা আর ওনার মেয়েরাও এসছে। আমি একটু কান্না কান্না ভাব নিয়ে ফুপিকে বললাম, দেখো ফুপি, আমি এতদিন পর বাসায় আসলাম আর আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এটা তো ঠিক না। আমার বাবাটা কত বছর পর এসেছে, আর তোমরা ওর সাথে এমন করছো কেন? সাথে কি আর করছি? ছেলেটা এখন অনেক বদলে গেছে, কথায় কথায় রাগ করে। আগে কতই ভালো ছিল, এখন কিছু বললে রাগ করে চলে যায়। ভাবি, বুঝেন না কেন? এটা ওদের বংশগত। দেখেন না ওর বাবা চাচাদেরই কি রাগ, তাহলে ওর হবে না কেন? আর তুই যা। শুধু তুমি বলে বলে আজকে গেলাম না, তাহলে চলে যেতাম। আর তোমরা কি দরজা দাঁড়িয়ে থাকবে নাকি? ওই মুরগির ডিম, কেমন আছিস? দেখো, ভালো হবে না কিন্তু। আমারও একটা সুন্দর নাম আছে। ভাবি দেখো না, ভাই আমাকে কি সব বলছে। তুই আবার ভাবি পাইলি কই? আমি তো তোরে বিয়ে করব, জানোস না তুই? ফুপি, ওকে কি বলো নাই নাকি? হ্যাঁ, ধুর, মজা বাদ দে তো। যা তোর রুমে যা, আমরাও গিয়ে ফ্রেশ হয়ে নিই। ফুপিরা চলে গেল ফ্রেশ হতে। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আমার গাড়ির চাবিটা টেবিলের উপর নেই। তখনই চেঁচিয়ে মাকে ডাক দিলাম। মা এসে বললেন, কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? সাথে গিয়ে চেঁচাচ্ছি? আমার রুমে কে এসেছিল আর আমার গাড়ির চাবি কই? যে তোর রুম এসেছিল সেই গাড়ির চাবি নিয়ে গেছে। সেটাই জানতে চাইছি, কে আমার রুমে এসেছিল? সেটা আমি কি করে বলবো? আমি কি তোর রুমের সিকিউরিটির গার্ড নাকি? বলেই মা হর্ন নিয়ে চলিয়ে গেল। তখন আকিবকে ডাক দিলাম। বেচারা আমার ডাক শুনে দৌড়ে এলো, এসে বলল, ভাইয়া আমায় ডাকছিলে কেন? তুই কি আমার গাড়ির চাবি নিয়েছিস নাকি? আমি তোমার গাড়ির চাবি নিয়ে কী করবো? আর আমি তো গাড়িও চালাতে পারি না। তবে কিছুক্ষণ আগে দেখলাম ভাবি তোমায় গাড়ি নিয়ে কোথায় যেন গিয়েছে। বলিস কি, ওনারা এত বড় সাহস আমার গাড়ি নিয়ে গেছে? আর তুই কি সবাইকে সবার গিফট বুঝিয়ে দিয়েছিস নাকি? না ভাইয়া, আজকে নাকি বড় ফুপি আর সেজো ফুপি আসবে রাতে, আর তারা আসলে সবাইকে একসাথে দিয়ে দিবে। আচ্ছা, এখন কয়টা বাজে রে? কেন ভাইয়া, ঘড়ি দেখোনি? এখন তো রাত 8টা বাজে। এই রাতের বেলা উনি আমার গাড়ি নিয়ে বের হলেন, আল্লাহই জানে আমার গাড়ির কি হবে। আমি আর আকিব কথা বলছিলাম, তখনই ছোট চাচা এসে বললেন, শুন, রাতে কিন্তু বের হোস না। কেন চাচা? আর বলিস না, এলাকার পোলাপান সব নষ্ট হয়ে গেছে। যাকে পায় তার কাছ থেকেই সব রেখে দেয়। আর মেয়েদের তো বের হওয়া আরও বেশি বিপজ্জনক। এসব কি বলতেছো তুমি? হ্যাঁ রে, কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কেন? আচ্ছা, অধরা কি ফিরেছে নাকি? অধরা আবার কোথায় বের হলো?
আকিব বলল উনি নাকি কিছুক্ষণ আগে আমার গাড়ি নিয়ে বের হয়েছেন। মা, মা! আবার শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? অধরা নাকি বের হয়েছে। তোমরা কি জানো না এলাকার পরিস্থিতি যে খারাপ? অধরা আবার কখন বের হলো? আমরা তো কেউ দেখিনি। আর গেলই বা কিভাবে? আকিব বলল উনি নাকি আমার গাড়ি নিয়ে বের হয়েছেন। মার সাথে যখনই কথা বলছিলাম তখনই মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজটা থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। পেছন থেকে সবাই বারবার জিজ্ঞেস করছিল, কাউকে কিচ্ছু না বলে মানি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম। বাইরে বেরোয় ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে আবিরকেও নিয়ে নিলাম। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি অধরা অফিসারের সামনে বসে আছে। আমরা যাওয়ার পর আমাদের দেখে অফিসার বসা থেকে দাঁড়িয়ে গেলেন। মূলত আমাকে দেখে না, আবিরকে দেখে দাঁড়িয়ে গেলেন। কারণ আবিরকে সবাই টিভিতে দেখেছে, তাই সবাই চেনে, আমাকে কেউ চেনে না। আমিও সেটাই চাই। আমি চাই সবাই আমাকে সাধারণ মানুষ হিসেবে চিনুক। তখনই অফিসার আবিরকে দেখে বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? তাও আবার আমার থানায়? কোনো প্রবলেম হয়েছে নাকি? আর স্যার দাঁড়িয়ে আছেন কেন? বসেন প্লিজ। এই স্যারের জন্য চা নিয়ে আসো। একটা হাবিলদারকে বলল, ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনি আমার বন্ধুর ওয়াইফকে ধরে নিয়ে এসেছেন, তাই আমাকে আসতে হয়েছে। আর এখন চা খাওয়ার জন্য আসিনি, অন্য আরেকদিন আসবো চা খাওয়ার জন্য। এখন যদি ওনাকে ছেড়ে দেন তাহলে ভালো হয়। আসলে স্যার এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, আর উনি যার গাড়িতে ধাক্কা দিয়েছেন সে এই এলাকার এমপির মেয়ে, তাই স্যার ছাড়া যাবে না। আর ওনাকে নিয়ে আসার পরেই উনি আপনার বন্ধুদের পরিবারের কথা বলেছে, তাই তো আপনার বন্ধুকে আমি টেক্সট করে আসতে বলি। কিন্তু যিনি কেস করেছে তিনি যদি না তুলে নেন তাহলে আমার কিছুই করার নেই। আচ্ছা, ওনাকে আপনি কল করে আসতে বলুন, আমরা ওনার সাথে কথা বলে অনুরোধ করব কেসটা তুলে নিতে। আবির আর অফিসার কথা বলছিল, তখনই থানার টেলিফোনে একটা কল এলো। জি স্যার বলে অফিসার কল কেটে দিলেন। তখন অফিসার আমাদের বললেন, স্যার আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। তখন আমরা অধরাকে নিয়ে বের হয়ে এলাম। বের হয়ে আবিরকে বললাম একটা গাড়ি নিয়ে যেতে। আবির গাড়ি নিয়ে চলে গেল। তখন অধরা আমাকে বলল, আই অ্যাম সরি। তখন আমরা অধরাকে নিয়ে বের হয়ে এলাম। বের হয়ে আবিরকে বললাম একটা গাড়ি নিয়ে যেতে। আবির গাড়ি নিয়ে চলে গেল। তখন অধরা আমাকে বলল, শোনার সাথে সাথে একটা চর বসিয়ে দিলাম। মনে হয় বেশি জোরেই গেল, গালে লেগেছে চরটা, ঠোঁট কেটে গেছে, সাথে গানাও করছে গালে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা দেখে আমি বললাম, চুপ, একদম কান্না করবেন না। কার কাছে জিজ্ঞাসা করে এই রাতের বেলা বের হয়েছেন? তাও চুপি সারে আমার গাড়ির চাবি নিয়ে বের হয়েছেন। আমাকে বলা যেত না নাকি? নাকি আমি মানা করতাম? তবুও কান্না করছে, কোনো কথা বলছে না। তখন আরেকটা ধমক দিয়ে বললাম, কান্না বন্ধ করে গাড়িতে উঠতে বসতে। লক্ষ্মীমের মতো চুপচাপ গিয়ে গাড়িতে বসে পড়ল। তখন অধরা বলল যে গাড়ির চাবি নাকি অফিসারের কাছে। এরপর আমি গিয়ে চাবি নিয়ে এসে গাড়ি স্টার্ট করি। পরে বাসার উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম। সারা রাস্তা অধরা আর একটা কথাও বলেনি। বাসায় এসে ওনাকে নামিয়ে দিয়ে গাড়ি গ্যারেজ রেখে বাসার ভিতর প্রবেশ করলাম। ঢুকে দেখি সবাই ডাইনিং রুমে বসে আছে। আমি সিঁড়ি বেয়ে আমার রুমে চলে গেলাম। কেউ কিছু জিজ্ঞেস করেনি, কারণ রাগের জন্য আমার চেহারা পুরো লাল হয়েছিল। আর বাড়ির সবাই জানে যে আমার রাগ উঠলে আমি কাউকে মানি না, তাই কেউ কিছু জিজ্ঞেস করেনি। রুমে এসে শাওয়ার নিলাম মাথাটা ঠান্ডা করার জন্য। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর বের হলাম। বের হয়ে 3/4 প্যান্ট আর শার্ট পরে নিলাম। পরে নিচে গেলাম ডিনার করার জন্য। ডিনার করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় শুয়ে পড়ার সাথে সাথে ঘুমের দেশে তলিয়ে গেলাম। সকালে বুকের উপর ভারী বস্তুর ওজন অনুভব করি, সাথে শার্টও ভেজা ভেজা লাগছে। তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে যাই, কারণ যদি কোনো ভূত হয় তাহলে তো আমি শেষ। ঘুম থেকে উঠে দেখি অধরা আমার বুকের উপর ঘুমিয়ে আছে, আর দেখে মনে হচ্ছে কান্না করতে করতেই ঘুমিয়ে গেছে। আমি অধরার মাথাটা আমার বুক থেকে নামিয়ে বালিশে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে শার্ট বদলে নিলাম। শার্ট দেখে মনে হচ্ছে চোখে যা পানি ছিল সবটাই আমার শার্টের উপর ফেলেছে। নিচে গেলাম নাস্তা করতে। সবাই আমার দিকে শুধু তাকিয়ে হাসছে, তাই আমি জিজ্ঞেস করলাম, তোমরা এভাবে হাসছো কেন? এমনি। তা তুই তো দেখছি বিয়ের আগেই বউয়ের সাথে থাকা শুরু করে দিয়েছিস। আর কত কি যে দেখতে হবে। 1 মিনিট, তোমরা জানলে কেমন করে? আর আমিও তো বলিনি যে অধরা রাতে আমার সাথে ঘুমিয়েছে। আসলে ভাই হয়েছে কি, কালকে তুই নাকি ভাবিকে অনেক বকাঝকা করেছিস, আবার ভাবির উপর নাকি রেগেও ছিলি। তাই খালামণিরা মিলে ভাবিকে তোর রুমে পাঠিয়েছিল তোর রাগ ভাঙাতে। কিন্তু সেখানে গিয়ে ভাবিও ঘুমিয়ে গেল, তাই খালামণিও এটা জিজ্ঞেস করলো। ও এই ব্যাপার? কিন্তু ফুপি তুমি তো জানোই না। কি জানি না। ওই ডিম, তুমি ভিতরে যাও তো।
আর গিয়ে দেখ বড় ফুপি আর সেজো ফুপি এখন আসছে না কেন। তুই ওর কথা বাদ দে তো, বল কি হয়েছে। এদিকে আসো, কানে মুখে বলছি। তখন ফুপিকে ড্রপ দিয়ে বললাম, কাল রাতেই বাসর হয়ে গেছে, এখন আর ওনাকে বিয়ে বিয়ে করে কি করব? ছি ছি, তোর এসব করতে লজ্জা করলো না, তাও বিয়ের আগে। আমার রুমে পাঠানোর সময় এটা মনে ছিল না? হ্যাঁ, আর তেমন কিছু হয়নি। আমি ঘুম থেকে উঠে দেখি উনি আমার বুকের উপর শুয়ে আছে, তাই আমিও তোমাদের একটু বানিয়ে বানিয়ে বললাম। কি বললি? কোথায় শুয়েছিল? এই রে, কি বলতে কি বলে ফেললাম। কি হলো, বলিস না কেন? কই কি বললাম? মা, ও মা, খাবার দিবা নাকি? তখনই বাবা বললেন, শোন, তোর জন্য আমাদের এখানে আগেই আসতে হয়েছে, তাই তোদের বিয়ের কোনো শপিং করতে পারিনি। তাই এখন খেয়ে তারপর অধরা আর তোর ভাইদের নিয়ে ঢাকায় গিয়ে শপিং করে আয়, সাথে আবিরদেরও নিয়ে যাস। আর আসার সময় অধরার মামা মামিকেও নিয়ে আসবি কিন্তু। আচ্ছা। পরে মা খাবার এনে দিল, আমিও খেয়ে নিলাম। তখনই আকিব এসে জানতে চাইলো যে তার ম্যাডাম কোথায়, মানে অধরা। আমি বলে দিলাম কোথায় আছে। এরপর আকিব চলে গেল। আমি সবাইকে ডেকে বললাম রেডি হয়ে নিতে। এরপর খেয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে গেলাম। গিয়ে দেখি অধরা এখনও ঘুমিয়ে আছে, তাই তাকে আর জাগালাম না। আমি গিয়ে রেডি হয়ে নিলাম। নিচে গিয়ে মাকে বললাম যে অধরা এখনও ঘুমাচ্ছে, তাই আমরা যাচ্ছি। আর ও মনে হয় অনেক ক্লান্ত, তাই আর ওকে ডাক দিও, খাবার দিয়ে দিও। আমরা গেলাম। এরপর আমরা বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরেই আমরা বসুন্ধরা শপিং মলে চলে গেলাম। এরপর সবাই যার যার মতো শপিং করতে চলে গেল। আমি, আবির আর অরিন একদিকে গেলাম শপিং করার জন্য। কিছুক্ষণ পর অধরার মামা মামিও চলে এলো। তারপর তারা বিয়ের শপিং করতে লাগলো। আমার জন্য একটা নীল পাঞ্জাবি নিলাম বিয়ের দিন পরার জন্য, আর অধরার জন্য একটা লেহেঙ্গা নিলাম নীল রঙের, সাথে ম্যাচিং করে নীল পাথর বসানো চুড়ি আর একটা নেকলেস নিলাম। বাকিগুলো স্বর্ণের নিলাম। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর সবাইকে নিয়ে দিয়ে কিনে জিনিসগুলো গাড়িতে উঠালাম আর তাদের বললাম গাড়িতে বসতে। পরে আমি আর আবির জুয়েলারি শপে এলাম। সেখান থেকে অধরার জন্য একটা ডায়মন্ডের আংটি কিনলাম। বিয়ের দিন রাতে এটা তাকে পরিয়ে দেব। এরপর সেটা আমার পকেটে নিয়ে বিল পে করে চলে এলাম। এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বাসার সময় আবার বাড়ির সব মেয়েদের জন্য ফুচকাও নিয়ে এলাম, সাথে করে অধরার মামা মামিকেও নিয়ে এলাম। এরপর সবাই মিলে ফুচকা খেলো। যে যত তাড়াতাড়ি পাচ্ছে তত তাড়াতাড়ি খাচ্ছে। বুঝি না মেয়েরা ফুচকাতে কী এমন মধু পায় যে এভাবে ঝাঁপিয়ে পড়ে ফুচকা দেখলে, হ্যাঁ। এরপর সবাই মিলে বিয়ের পোশাক দিতে লাগলো। সবশেষে মা জিজ্ঞেস করলো যে কিছু বাকি আছে কিনা। আমি বললাম 2 লক্ষ টাকার শপিং করেছি। এরপরও যদি বলো কিছু বাকি থাকে তাহলে পুরো শপিং মলটাই নিয়ে আসতে হবে। এরপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার মতো করে ঘুমাতে চলে গেল। এভাবেই কোন দিক দিয়ে 7 দিন কেটে গেল বুঝতেই পারিনি। আজকে আমাদের গায়ে হলুদ, আর গায়ে হলুদ বাড়িতেই হবে দুজনের একসাথে, আর বিয়েটা হবে কমিউনিটি সেন্টারে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমাকে গায়ে হলুদ দেওয়ার জন্য রেডি করলো। একটা হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরিয়ে স্টেজে নিয়ে যাওয়া হলো। আমাকে আর অধরাকে পাশাপাশি বসানো হয়েছে। অধরাকে যে কি পরিমাণ সুন্দর লাগছে তা বলে বোঝানো যাবে না। হলুদ শাড়ি, সাথে হালকা মেকআপ, চোখে কালো কাজল। আপনারা দেখলে আপনারাও প্রেমে পড়ে যাবেন, তাই আর বেশি বলবো না, কারণ যদি আপনারা আমার বউয়ের দিকে নজর লাগান। হ্যাঁ। এরপর একে একে সবাই এসে হলুদ লাগিয়ে গেল। হলুদের অনুষ্ঠান শেষ করে ঘরে গিয়ে দিলাম এক ঘুম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, বিয়েবাড়ির স্পেশাল খিচুড়ি খেয়ে আবার রুমে চলে এলাম। 12টার সময় মা বললো গোসল করে রেডি হয়ে নিতে, তাই আমিও গিয়ে গোসল করে নিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি হারামির দলের সবকটা আমার রুমে বসে আছে। এরপর বন্ধুরা আমাকে রেডি করে দিল। তারপর 1টার দিকে দই চিরা খেয়ে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। আমাকে নিয়ে স্টেজে বসানো হলো, সাথে বন্ধুরাও গেল। সাথে সাথে ক্যামেরাম্যান এলো ছবি তুলতে। ভাই রে ভাই, ছবি ওঠাতে ওঠাতে ক্যামেরাম্যান মনে হয় ক্লান্ত হয়নি, আমি ক্লান্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ের কাজ সম্পন্ন করে দিলেন। সন্ধ্যার দিকে বউ নিয়ে বাসায় এলাম। বাসায় এসে অনেক নিয়ম পালন করে ভিতরে গেলাম। সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বন্ধুরা আসলো, তাদের সাথে ছাদে চলে গেলাম। 12টার সময় আপু আর মা গিয়ে আমাকে নিয়ে এলো, সাথে দুলাভাইও ছিল। রুমের সামনে গিয়েও ঝামেলায় পড়লাম। ওদের নাকি 1000 টাকা না দিলে ভিতরে যেতে দেবে না। তখন আবির বললো যে তাদের টাকা দিয়ে দেবে। এরপর আবির চাবি নিয়ে দরজা খুলে দিল। আমি ভিতরে যাওয়ার সাথে সাথে এই বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি রুমে ঢোকার সাথে সাথেই অধরা এসে আমাকে সালাম করলো। তখন আমি অধরাকে সেই আংটিটা পরিয়ে দিয়ে প্রপোজ করলাম। বেচারি লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তারপর রুমের লাইট অফ করে দিলাম। বাকিটা ইতিহাস বইয়ের 2220 পৃষ্ঠা থেকে পড়ে নেবেন।